মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ব্যথা বাড়লে ওনাকে পেন কিলার দিতে পারেন, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবেন। অনেক ধন্যবাদ। ইহসান সাহেব চিন্তা করবেন না। ধন্যবাদ ডক্টর। শোনো, তুমি বাইরে গিয়ে গাড়িতে একটু বসো। ইহসান, কি হয়েছে? কে এই মহিলা? প্লিজ তুমি গাড়িতে গিয়ে বসো, আমি এখনই আসছি। মনে হচ্ছে আমাকে সমবেদনা জানানোর জন্য এসেছেন মেরিয়াম ম্যাডাম। আশা করি কেন এসেছি তা আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। হয়তো দুঃখ প্রকাশ করার জন্য এসেছেন। আপনার অপকর্মের কথা আমি জানি। ঘটনাটা নিয়ে বাড়াবাড়ি হোক, যদি তা না চান তাহলে এখনই আমার সাথে থানায় গিয়ে অভিযোগ তুলে নিতে হবে। আমি ঠিক কেন অভিযোগ তুলে নেব? চুক্তিটা যেন বাতিল না হয় সেজন্য ওই মেয়েকে আপনি আমার কাছে পাঠাননি। আমি এখানে আপনার কাছে জবাবদিহি করার জন্য আসিনি, বুঝেছেন? যদি জেইনেব এখন থানায় আটক না থাকতো, আপনাকে এখনই শেষ করে ফেলতাম। তবে আপনাকে নিয়ে আমার আরো বিশেষ কিছু প্ল্যান আছে ইহসান। আজ পর্যন্ত আপনার করা সব চুক্তি আমি একে একে বাতিল করব। শুধু আমাদের সাথে করা চুক্তি না, আপনার সাথে সবার সম্পর্ক শেষ করব। আপনার স্ত্রীকে দিয়ে শুরু করব। দাঁড়ান ম্যাডাম, ঘটনাটা আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারবো। আমি এমনটাই আশা করেছিলাম। শুধু একবার আমার সামনে আসুক, আমার স্ত্রীকে উত্ত্যক্ত করার পরিণতি ওকে ভোগ করতে হবে। ফাতি, বাজে বকো না, তুমি অন্তত নিজেকে কি সামলাও। বলছো জেনেব? ওকে এমনি এমনি ছেড়ে দেবো নাকি? না, এমনি ছেড়ে দেব না, কিন্তু এভাবে ঝামেলা করেও তো লাভ নেই। দেখতেই পাচ্ছ আমার অবস্থা। আচ্ছা, এবার আমি চেষ্টা করে দেখি। আশ্চর্য ফাতি, আমার কথা বুঝতে পারছো না? তুমি এখানে নাক গলালে ঝামেলা আরো বাড়বে। আর শোনো, ব্যাপারটা তোমার কিংবা আমার পরিবারের কেউ জানবে না, ঠিক আছে? জেনেব, ফাতি, এই মুহূর্তে ঝামেলা না বাড়িয়ে তোমার উচিত হচ্ছে আমার পাশে থাকা। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে চাইছো সেভাবেই হবে। এখন চিন্তা করো না। ম্যাডাম অল্পের জন্য বোঝেননি। আচ্ছা, ওনাকে না হয় বাদই দিলাম, পুলিশকে এখন কি বলবো? সমস্যা নেই, মেরিয়া ম্যাডাম তো চলে গেছেন, এখন চাইলে পুলিশকে সত্যটা বলতে পারি। যদি আমাদের আটক করে? কেন আটক করবে? আটক করার কোনো কারণ নেই। বলা যায় না। আচ্ছা, আপনাদের কি আর কিছু বলার আছে? আছে অফিসার। আসলে আমরা আমেরিকাতে বলছি। আরে মেরিয়াম ম্যাডাম, আরে ওই লোক। এই সেই লোক? হ্যাঁ ফাতি। ইহসান সাহেব ওনার অভিযোগ তুলে নিয়েছেন। কি ঠিক শুনেছি? আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। জেনেব, একটু ভালো লাগছে? তুমি চাইলে আমরা কোথাও গিয়ে ডিনার করতে পারি।
জেনেব, তোমাকে একটা কথা বলবো? চুলের স্টাইলটা বদলাও, একদম গুলসুম সুলতানের মতো লাগছে। তোমার দিকে তাকালে দাদিমার চেহারা চোখে ভাসছে। ঠিক বলেছ, আমারও আসলে এসব ভালো লাগছে না। তাছাড়া আমার সাথে কি দাদিমার তুলনা চলে? স্টাইল বদলে কি সফল হওয়া যায়? কোথাও সফল হইনি, সব জায়গাতেই ব্যর্থ হয়েছি। না, এভাবে হবে না। এক মিনিট, এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে কি বলেছিলাম জেনেব? নিজের উপর বিশ্বাস রাখতে বলেছিলাম, কারণ তুমি আমার দেখা সবচেয়ে স্ট্রং আর সাহসী মেয়ে। চুপ করো ফাতি। চুপ করবো কেন? দেখো, তুমি আমার মমের, ইরেমের, আমাদের দাদিমার, তোমার বাবার, এক কথায় বলতে গেলে সবার বিরুদ্ধে গিয়ে সব রকম বাধা মোকাবেলা করে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়েছো। মিথ্যে বলেছি? সেটা অন্য বিষয়। কিভাবে অন্য বিষয়? সত্যি বলছি, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে দুদিনের মধ্যে আমাদের চুক্তি ভেঙে ফেলতো। কিন্তু তুমি কি করেছো? যুদ্ধ করেছো, হাল ছাড়োনি, সবার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছ জেনেব। ছেলের জন্য, নিজের জন্য, তোমার জন্য। আমি চাইনি তুমি আমাকে কোনো এক দুর্বল মানুষ হিসেবে চেনো, যে নিজের পায়ে দাঁড়াতে জানে না। রেইস বাবা যেদিন সবার দিকে অস্ত্র তাক করলো, সেদিন ওই অস্ত্রের সামনে কে দাঁড়িয়েছিল জেনেব? জেনেব, আমার ছেলেকে আমার কাছ থেকে নিতে চাইলে এইভাবে ফাঁকা গুলি না করে এখানে গুলি করো বাবা। কি হলো? করো গুলি, আমাকে গুলি করো। আমার মতো আমার ছেলেকেও মাহারা করে দাও তুমি। আমি তেজি শেফকেতের মেয়ে, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তুমি সেদিন আমাকে বাঁচানোর জন্য বিয়ের সাদা পোশাক পরে মেরিয়াম ম্যাডামের অফিসে কিভাবে ছুটে এসেছিলে মনে আছে? এবার সত্যি মেরে ফেলবো। কি করতে পারি কোনো ধারণা আছে? আশ্চর্য, তুমি এখানে কি করছো? ফাতি, আর আমাকে প্রপোজ কে করেছিল? আমার সাথে বাইরে যাবে। কোথায়? আমি আসলে তোমাকে ডেট অফার করছি। আমাকে ডেটে যাব? কি বলছো? মরে গেলাম নাকি? মরনি? তাহলে হয়তো হার্ট অ্যাটাক করেছে। তুমি ঠিক আছো? কিছু হয়নি? আচ্ছা, আমি আবারও বলছি, আমার সাথে ডেটে যাবে? আমি তোমাকে এমন মেয়ে হিসেবেই চিনি, আর এই জন্যই ভালোবাসি। রেইস বাবার ফোন। বাবাকে কিছু বলো না। হ্যালো বাবা, বলুন। জামাই, কি খবর? জাইনেব এখন কোথায়? আমরা এখন একসাথে আছি বাবা। কোনো সমস্যা নেই তো? ওই মহিলার সাথে কথা বলেনি তো জাইনেব? না না, সবকিছু ঠিক আছে বাবা। জেইনেব পাশেই আছে, সালাম জানিয়েছে। আচ্ছা, কোনো কিছু হলে আমাকে খবর দিও, ঠিক আছে? আচ্ছা। আরে, আমার কথা তো এখনো শেষ হয়নি। এখন কি বাড়িতে যাব? এগুলো খুলতে খুলতেই রাত পার হয়ে যাবে। ভাইজান, চা বানিয়েছি। এলিপসও তোমার জন্য লেবু চা এনেছি। দেখো, মেয়েটা আবার সেই জিনিস হাতে নিয়েছে। আম্মা, আমি টাকা ইনকাম করছি, কেন আমাকে বকা দিচ্ছ তুমি? টাকা ইনকাম করছো?
হ্যাঁ মামা, আমি 8টা অর্ডার পেয়েছি, আগামীকাল ডেলিভারি দিতে হবে। কিন্তু আপনারা আমাকে সাপোর্ট না করে উল্টো বাধা দিচ্ছেন। তুমি ওর কথা শুনেছো ভাইজান পাকাবুড়ি কি বলছে? মামা অন্তত আপনি আমাকে সাহায্য করুন। তুমি এগুলো দিয়ে কি করছো? এখানে এসে বসুন, বুঝিয়ে বলছি। আচ্ছা আসছি, দাঁড়াও। এলিফ, তোমার মামাকে বিরক্ত করো না, মানুষটা ক্লান্ত, বিশ্রাম নিতে দাও। তুমি কোনো কথা বলো না ইয়াদিগার। আম্মা, তুমি আমার মতো একজন উদ্যোক্তাকে সাপোর্ট তো করছোই না, এখন মামাকে বাধা দেওয়ার চেষ্টা করছো। ওই তোমাদের যা খুশি তাই করো, আমি আর এসবের মধ্যে নেই। দেখুন মামা, এই সুতোগুলোতে এই পুঁতিগুলো গেথে গলার মালা, ব্রেসলেট, কানের দুল এসব বানাই, তারপর আমি সেগুলো স্কুলে বিক্রি করি। তুমি বিক্রি করো? হ্যাঁ, বিক্রি করি। ইয়াদিগার, হ্যাঁ তুমি এলিফকে টিফিনের খরচ দাও না? হ্যাঁ ভাইজান, দেই তো, খরচ দেবো না কেন? আমি টিফিনের যে টাকা দেই সেই টাকা দিয়ে সব কিনে নিই। আমি লিরাগুলো খরচ না করে বিনিয়োগ করছি। একটা ব্রেসলেট 5 লিরায় বিক্রি করছে। আপনাদের কি সেই খবর আছে? এই পর্যন্ত 50 লিরা লাভ করেছি। বাকি গহনাগুলো বিক্রি করলে আমার 90 লিরা লাভ হবে। কি যে বলছে! আমি জিয়াদ ভাইয়ের কাছ থেকে একটা অর্ডার পেয়েছি, ওর জন্য একটা নেকলেস বানাবো, আর সেটার দাম নেব 20 লিরা। ওহো, আর এভাবে চলতে থাকলে আমি জলদি একটা দোকান দিতে পারবো। এখন এক কাজ করুন শেফকেত্রিস, এই সুতোগুলো ধরুন, এই পুঁতিগুলো সুতোতে গাঁথা শুরু করুন। মন দিয়ে শুনুন, এই পুঁতিগুলো নিয়ে সুতোতে গাঁথতে থাকুন। আমি কি তাহলে নেকলেস বানাবো? হ্যাঁ, নিন। আমার তুমিও এসে সাহায্য করো। এভাবে অলস বসে থাকার সুযোগ নেই, মুখ না চালিয়ে বসে বসে একটু হাত চালাও। আমি যদি এই অর্ডারটা ডেলিভারি দিতে না পারি, আপনাদের গভীরে, অনেক গভীরে পাঠিয়ে দেব, মনে যেন থাকে। আচ্ছা, তাই নাকি? হায় আল্লাহ, আমি কাকে কি বলবো? এই বাড়িতেই বোধহয় কোনো সমস্যা আছে, এখানে সুস্থ লোক এলেও পাগল হয়ে যাবে। ইয়াদিগার, আমি ভুল কিছু বলিনি। এখন এটাকে এই তো। এই ববি পিনগুলো লাগিয়ে আমার অবস্থা পুরো খারাপ। আরেকটা আছে। দাঁড়াও দাঁড়াও, আস্তে। এগুলো খুলতেই পারছি না। বুঝি না তোমরা এগুলো পরো কিভাবে আর খোলোই বা কিভাবে? চুলের মাঝেই তো হারিয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই নাও। ফাতি, শোনো, আমি হয়তো এমন কিছু করতে চেয়েছি যে আমার সাধ্যের বাইরে। আরে পুরো মাথা ভর্তি এই জিনিস ছিল, একা একা খোলা যায় নাকি? আমাকে আগে বললেই তো হতো, আমি সাহায্য করতাম। তুমি কেন চুপ করে আছো বলো তো? হ্যাঁ, কেন আমাকে সতর্ক করছো না? কেন আমার সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করছো না? তুমি কি অন্য কোনো প্রসঙ্গে কথা বলছো? অবশ্যই। তুমি যেদিন ছেড়ে গিয়েছিলে সেদিনই বুঝেছি তোমার কাজে বাধা দেওয়া ঠিক না। সেই কারণে তুমি যা করতে চাও করতে পারো। কিন্তু এটা আলাদা। আমাকে যদি নিষেধ করতে, তাহলে আর এত সব ঝামেলা হতো না। মানে কি, এখন কি তাহলে শব্দ আমার? না ফাতে, আমি সেটা বোঝাতে চাইনি। তবে আমি আমার শিক্ষা পেয়েছি, আর কখনো তাড়াহুড়োর সিদ্ধান্ত নেব না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমো, সকালে ব্যাপারে কথা বলবো, কেমন? ফাতে, আমি আর ওখানে চাকরি করতে চাই না। সত্যি বলছো? হ্যাঁ, আমি কি বুঝি এসব? বড় বড় মিটিং এর কথাবার্তা, টেন্ডার, প্রেজেন্টেশন হবে না আমার দ্বারা। সিনিয়রাজের অর্থ কি সেটাও পর্যন্ত জানি না। হ্যাঁ সেটাই তো, ওখানে কাজ করার কি দরকার? কোনো দরকারই নেই। আর কাজ না করলেও বা কি ক্ষতি হবে বলো? এটা ঠিক যে আমি ওখানে কাজ করতে চাই না, কিন্তু আমি কোনো কাজ না করে ঘরে বসে থাকার মেয়েও না। হ্যাঁ ঠিক আছে, তোমার ইচ্ছে। আমি সবসময় তুমি যা কিছু করতে চাইবে, যা সিদ্ধান্ত নেবে, আমি পেছনে আছি। পেছনে থাকতে হবে না, তুমি পাশে থেকো। আমি পাশেই আছি। কি করছো? পাশে এসো। কেন, সোফা?
আমি আবার সিদ্ধান্ত বদলানোর আগে ইয়া রাব্বুল আলামিন, হাজার হাজার শুকর তোমার দরবারে। তুমি আমার সকল স্বপ্ন সত্যি করে দিয়েছ। কি বলে যে ধন্যবাদ দেব। ওই দেখো আবার ঘুমিয়ে পড়েছে। জেনেব, জেনেব এখন ওঠো। জেনেব ওঠো, নাস্তা করতে হবে তো। আমি নাস্তা করব না, আর একটু ঘুমোতে চাই। আজকের আবহাওয়া খুবই সুন্দর, নাস্তা করে বাইরে যাব। আরে আমার এখন কোনো কাজকর্ম নেই, উঠে কি করব? আমি একটু ঘুমোবো। ডিপ্রেশনে চলে গেছো তুমি। আমার ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই ফাতে, আমি একটু ঘুমোতে চাই, ঠিক আছে? না না, ডিপ্রেশনে পড়ার লক্ষণ এটাই। তুমি এখন অস্বীকার করছো। আমি আমার প্রিয়তমাকে কোনোভাবেই ডিপ্রেশনে পড়তে দেব না। ওঠো, কি এসো জলদি এসো। ডিপ্রেশনে পড়তে দেব না। আরে ছাড়ো, ওখান থেকে বের করেই ছাড়বো। বের হচ্ছি, বের হচ্ছি, চিন্তা করো না। তোমাকে ডিপ্রেশন থেকে বের করেই ছাড়বো, শিওর। আরে ফাতে ছাড়ো না। আরে দাঁড়াও দাঁড়াও, এত নড়ো না, পরে কিন্তু তোমাকে নিয়েই উল্টে পড়বো। ছাড়ো, কি করছো তুমি? দাঁড়াও, থামো, এমন করছো কেন? দাঁড়াও। গুড মর্নিং শেখর জিজাদের পরিবার। গুড মর্নিং। তোমাদের এই কি অবস্থা? গুড মর্নিং। এসবের মানে কি? এভাবে কেউ নাস্তার টেবিলে আসে? আজ আমরা ঠিক করেছি নাস্তার টেবিলে এভাবেই আসবো, নতুন ভাবে। এসো জেনেব। সকাল সকাল এসব না করলেও পারতে। গুড মর্নিং। পাতি, ইদানিং তোমার মধ্যে কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করছি আমি। কি হয়েছে? কেন কি হয়েছে বোঝো না? এসব কোন ধরনের আচার আচরণ শুনি? টেবিলে বসার তো একটা নিয়ম কানুন আছে, ভুলে গেছো? আম্মা শুনুন, আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি, এই ধরনের আচার আচরণকে আর প্রশ্রয় দেবেন না প্লিজ। এত বছর আমরা একটা নিয়ম মেনে চলেছি, আমাদের কখনো এই ধরনের অভদ্র আচরণ করতে দেখেছেন আম্মা? মুকাদ্দেস, কথা বলার মাঝেও তো একটা ভদ্রতা আছে। সাহসী কাজ করেছো, আমি তোমাদের সাথে আছি। আচ্ছা, নাস্তার টেবিলে কেন আমাদেরকে এত নিয়ম কানুন মেনে চলতে হবে? ভালো বলেছো। আম্মা দেখেছেন, সেলিনা ওদের পক্ষ নিচ্ছে। তুমি কিন্তু আমার মেয়েকেও নষ্ট করছো। অনেক ধন্যবাদ ফাতি, তোমার কারণে সকাল সকাল এত কথা শুনতে হলো আমাকে। তোমাকে তো বলেছিলাম আমি এখন নাস্তা করব না। জেনেব কি এমন হয়েছে? জেনেব, তুমি তো অফিসের কথা ঠিকভাবে বললে না। চাকরির প্রথম দিন কেমন কাটলো? আরে কেমন আর কাটবে, আমি নিশ্চিত খুব একটা ভালো কাটেনি আম্মা। দেখছেন কি ড্রেস পরে নিচে নেমেছে, তার মানে আজও কাজে যাবে না। মম, একটু দাঁড়াও ফাতি, আমি এই বাড়িতে আসার পরে ওনার মুখে কখনো হাসি ফোটেনি। ওনাকে গুড নিউজটা দিলে আশা করি ওনার মুখে এবার হাসি ফুটবে। জেনেব, দাঁড়াও। হ্যাঁ মুকাদ্দেস আন্টি, ওই অফিসে আর যাব না, কারণ ব্যর্থ হয়েছি আমি। চাকরির প্রথম দিন খুবই খারাপ কেটেছে, আমি পারিনি। আসলে আপনি ঠিক বলেছিলেন, পোশাক বদলালেও কখনো মানুষ বদলায় না। আর তাছাড়া আমি কে? এত বড় কোম্পানির ম্যানেজার হওয়া কি সহজ কথা? দিন শেষে আমি তো সামান্য এক জেলির মেয়ে। নিজের অবস্থান বুঝতে পারা মানুষের খুব ভালো একটা গুণ। মম, তুমি যদি জেনেবকে আর কষ্ট দাও, আমিও কিন্তু তোমাকে কষ্ট দেব। আশ্চর্য, আমি কি বললাম? জেনেব তো নিজে থেকেই সবকিছু বললো। আমি উঠছি। নাও এক চামচ, এক চামচ। দেখো অনেক মজা হয়েছে, একটু মুখে নিয়ে দেখো। ইস, দাঁড়াও দেখি তো। গুড মর্নিং হাজার আন্টি, বসো না, আমি দিচ্ছি। বৌমা তুমি নাস্তা করে নাও, বাবুকে আমি খাওয়াচ্ছি। না না, সকালে যা শুনেছি তাতেই পেট ভরে গেছে। মুকাদ্দাস আন্টিকে থ্যাঙ্কস। আবার কি করেছেন? নতুন কোনো কিছু না, সব সময় যা করে থাকেন, যেমন ছোট করে কথা বলা, নাকুচু স্বভাব, এই তো। যাই হোক, ওনার কথা নিয়ে মন খারাপ করো না বৌমা, মাথা থেকে ঝেড়ে ফেলো। বহু বছর ধরে দেখছি উনি এমনই, ওনার স্বভাব কোনোদিনই বদলাবে না।
ওনার স্বভাব বদলানোর কথা আমরা কেউই বলছি না, কিন্তু আমরা যেমন ওনাকে সম্মান করি তেমন ওনার কাছ থেকেও সম্মান আশা করি। এভাবে চলতে থাকলে খুব জলদি আমাদের মাঝে ঝামেলা হবে। না না, তুমি অন্তত শান্ত থাকো। যদি উনি সবসময় এভাবে গায়ে পড়ে ঝগড়া করেন তাহলে তো চুলের মুঠি ধরে ওনাকে মাটিতে নামাতে বাধ্য হব। আবার কি নিয়ে কথা বলছো? বাদ দাও ফাতি। জিনেব, আমি তোমাকে বলিনি ঝামেলা করা যাবে না? কিন্তু ওনার তো লাগাম টেনে কথা বলা উচিত। এত ভেবো না, আমরা ভালোবাসা দিয়ে সব ঝামেলা মেটাবো। হ্যাঁ, এত সহজেই সব মিটে গেলে তো আর পৃথিবীতে যুদ্ধ হতো না, তাই না? আমার লক্ষ্মী সোনা, তোমার মমকে দাদিমা রাগিয়ে দিয়েছেন, তাই না? দেখো, মাত্র খাওয়াটা শুরু করেছে, তুমি এখন ওর মুডটা নষ্ট করে দিও না ফাতি। রাখো তো, দেখছো না বাবু আর খেতে চাচ্ছে না, ওর পেট ভরা, পেট ভরা। দেখি তো বাবুর পেটটা, দেখি তো বাবা তোমার পেটটা এবার আমাকে একটু দেখাও তো শোনা। অসুস্থ। সুন্নতে খতনা তো কবেই শেষ হয়ে গেছে জিনেব, ব্যথা কমে গেছে, তাই না বাবা? শোনো, তোমার মমকে আর বিরক্ত করবে না, কেমন? নিজের ব্যথা নিজের ভেতর রাখবে। মমকে বলবে আমি সুস্থ। জৈনেব, জলদি রেডি হও, তোমাকে নিয়ে বাইরে যাব। বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। বাড়িতে থাকলে কোনো দুর্ঘটনা ঘটাবো, তাই না? যাও না বৌমা, বাইরে থেকে একটু ঘুরে এসো, ভালো লাগবে। ওঠো ওঠো। না ফাতি, এখন কোথাও যেতে মন চাইছে না, যাব না। আমি আমার ছেলের সাথেই সময় কাটাবো। কি করছো? আমি বাসা থেকে কোথাও বের হব না। আমি বাবুকে নিয়ে উপরে যাব, গিয়ে কম্বল মুড়িয়ে শুয়ে থাকবো। ও কেউ আমাদের সাথে ঝামেলা করতে পারবে না। বাবুকে আমার কাছে দাও, ওকে আমি তোমার মতো ডিপ্রেশনে পড়তে দেবো না জৈনেব। আরে ফাতি, বাজে বকো না, বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। বাবুকে দাও তো। আরে ছাড়ো জৈনেব। আচ্ছা কি করতে চাও তুমি? তার চেয়ে বরং বাইরে না গিয়ে সবাই মিলে একসাথে কম্বল জড়িয়ে শুয়ে থাকি আর ডিপ্রেশন জপতে থাকি। খুবই দারুণ আইডিয়া। দাও, এসো সোনামণি। ঘরে যাচ্ছি, চাইলে আসতে পারো। চলো লক্ষ্মী সোনা। ফোন দেওয়ার সময় পেল না। হ্যাঁ বলো ফেরহাদ। ফাতি স্যার, আপনাকে এখনই আসতে হবে। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটেছে, তাই আমাদের একটা প্রোডাকশন লাইন বন্ধ করতে হয়েছে। ও ফেরহাদ, ও আচ্ছা থাকো, আমি আসছি। আল্লাহ, মেয়েটাকে ছেড়ে চলে গেল। তাহলে তোমরা সবাই একই রকম, সবাই প্রতারক, তাই না? ছে, আহা, আমার মতোই ছেড়ে গেল। অসহায় মেয়েটা এখন কি করবে? আম্মা, তুমি এখানে কার সাথে কথা বলছো? জেনে কি করবে? আম্মা, ইস, মনে হচ্ছে মানুষটা ডিপ্রেশনে চলে গেছে। তোমার কি? কোথায় যাব না যাব তা তোমাকে জিজ্ঞেস করবো? হায় আল্লাহ, তুমি তো দেখছি সত্যি ডিপ্রেশনে চলে গেছো। আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে বলবে আম্মা, তুমি কেন ডিপ্রেশনে ভুগছো? হ্যাঁ, এ বাড়িতে সত্যি সত্যি ডিপ্রেশনে আছে আমরা, আমি আর ভেতরে বোধহীন প্রাণীটা। কি হয়েছে? তুমি কেন ডিপ্রেশনে ভুগছো? ফাদিক, কান খুলে শোনো। আমাকে যদি এখন ওঠাও, আমি তোমার মাথার চুল টেনে সব ছিঁড়ে ফেলবো আর জিভটা এভাবে টান দিয়ে ধরে ভেতর থেকে বের করে আনবো। এই মেয়ে, তুমি তো সারাদিন পাড়ার কুকুরের মতো রাস্তায় ঘুরে বেড়াও, বাড়িতে তোমার চেহারাই দেখা যায় না। এখন এসেছো আমাকে জ্ঞান দিতে? হয়েছে, জলদি ওঠো, বাইরে যাও, দূর হও। দাঁড়াও দাঁড়াও, একটু চুপ করো না। হ্যালো। হ্যাঁ হ্যালো ফাদিক। আরে দুলা ভাই নাকি, কেমন আছো? শোনো না, তোমাকে এখনই একটু জেনেপের কাছে আসতে হবে। মানে কি বলছো? কি হয়েছে? ও হঠাৎ করে ডিপ্রেশনে চলে গেছে। আমার অফিসে জরুরি কাজ আছে, তুমি এখানে এসে জেনেবকে একটু দেখে রাখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দুলা ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই আসছি। অনেক ধন্যবাদ, রাখি, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। আল্লাহ আল্লাহ, এটা কি ডিপ্রেশনের মৌসুম চলছে নাকি? এদের কি হয়েছে বুঝতে পারছি না, সবাই একসাথে হতাশ। আসলে কতদিন হয়েছে আমি রাশিফল দেখি না, সেজন্যই তো কার জীবনে কি চলছে কিছুই জানি না। হাদিক, তুমি এখন এখানে আছো? তুমি উঠে যাচ্ছ না কেন? জলদি ওঠো বলছি। এই মেয়ে, ওঠো 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 ওঠো, বেরিয়ে যাও বলছি। বেরিয়ে, আমি যাচ্ছি যাচ্ছি। যাও, ভাগো। বসে আছে, একটু একা শান্তিতে থাকবো তাও সহ্য হয় না। আরে তুমি মেয়েটাকে ছেড়ে কেন চলে গেলে? এখন ও কি করবে? আচ্ছা তুমি কি মানুষ না? তোমার কি বিবেক নেই? আল্লাহ যেন এর বিচার করে, কেউ যেন ছাড় না পায়। তুমি কি করছো কামিল? আরে গাধা, গতকাল থেকে তুমি কি নিয়ে এমন চিন্তা করছো? এখনো কিছু খুঁজে পাওনি? হ্যাঁ, খুঁজে পেয়েছি তো। কি পেয়েছো? তাহলে আমাকে কেন বলছো না? আচ্ছা বলছি, তুমি শুনতে চাও? হ্যাঁ অবশ্যই। শাহজিবেদকে আমি আবার চিঠি লিখবো। ভালো কথা, কিন্তু একটা চিঠি না পাঠিয়েছো? হ্যাঁ পাঠিয়েছি, কিন্তু এবার চিঠি একটা পাথরের মধ্যে পেঁচিয়ে শাহজিবেদের জানালা দিয়ে ছুঁড়ে মারবো, তাহলে চিঠি সঠিক ঠিকানায় পৌঁছাবে। প্ল্যানটা কেমন?
শোনো, তুমি সাজিবেতের কাছে চিঠি পাঠাতে পারো আর না পারো, ওকে হাসপাতালে ঠিকই পৌঁছাতে পারবে। বাজে পোকা না তো কামেল, তুমি আমার সব প্ল্যানেই একটা খুঁতখুঁজি বের করো। আমি আবার কি করলাম? আচ্ছা, মানুষ একই ভুল কি জীবনে দুইবার করে বলো তো? কেন, কি হয়েছে রেইস? দুই অজ্ঞ গাধা ক্রুকে চাকরি থেকে একবার বহিষ্কার করেছিলাম, তারপর ওদেরকে আবার কেন নিলাম? হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না রেইস, মনে কষ্ট দিচ্ছেন। তোমরা কষ্ট পেলে আমি কি করব? হ্যাঁ, বোটের জিনিসপত্র শেষ হয়ে গেছে, সেগুলো এনেছো? রাডারের স্ক্রিনটা ঠিক করার জন্য মেকানিকের কাছে দিয়েছিলে, সেটা এনেছো ওখান থেকে? আল্লাহ, আমরা তো ভুলে গেছি রেইস। ভুলে গেছো তাই না? এখনই গিয়ে নিয়ে আসবো। এখনই যাচ্ছি। চলো চলো চলো। আরে জেফাত, কি হয়েছে? না না, কিছু হয়নি। কিছু হয়নি। কোথায় যাচ্ছ? এখন যাই, পরে কথা হবে। কি হলো এদের? ওরহান মামা, এসো, এদিকে এসো। কি হয়েছে মামা? আমি আর এ ধরনের কর্মকাণ্ড দেখতে চাই না, ঠিক আছে? কি ধরনের কর্মকাণ্ড? গত রাতে সেলিনের গাড়ির ভেতরে যা করেছ। আপনি কি ওখানে ছিলেন? সব কিছু দেখেছি মামা, আমরা তেমন খারাপ কোনো কাজ করিনি ওখানে। ওরহান, কিশোর কিশোরীদের মতো তোমাদের গাড়ির ভেতরে কিসের প্রেম? ঠিক আছে, হয়তো দুই পরিবারের মাঝে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, কিন্তু এখন সেটা মিটে গেছে। সেলিন এখনো তোমার স্ত্রী। তোমরা গাড়ির ভেতর যেভাবে পরস্পরকে জড়িয়ে ধরেছ, মহল্লার লোকজন দেখলে কি বলবে? সম্মান নষ্ট হবে। এখন তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলো ও যেন ওর সব জিনিসপত্র গুছিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এখন থেকে তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখানেই থাকবে, বুঝতে পেরেছো? মামা, আমি গতকাল সেলিনের সাথে এই বিষয়ে কথা বলেছি। মানে আমরা একটা চিন্তা করেছি। আসলে আমরা ভাবছি এই বিষয়গুলো আরেকটু দেরিতে হোক। না না, দেরি করা যাবে না। তুমি সেলিনকে বলো ওর সব জিনিসপত্র গুছিয়ে আমাদের বাড়িতে চলে আসবে, কেমন? এভাবে গোপনে লুকিয়ে লুকিয়ে দেখা করার প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? যাও, গিয়ে সেলিনকে বলো এখন থেকে তোমরা আমাদের বাড়িতেই থাকবে, ঠিক আছে? যাও যাও। এখন এসব ভাবতে হলো, এখন কি করব আমি? কি যে করি? মামা, হ্যাঁ মামা, এমনটা না করলে হয় না। তোমাকে যা বলেছি তুমি তা করো। আল্লাহ, উনি তো দেখছি খুব সিরিয়াস। বুঝতে পারছি না আমি এখন কি করব। চলো আমরা সবাই একসাথে শপিং করতে যাই। আমার জুতো কিনা দরকার ছিল। খুবই ভালো প্ল্যান, সবাই মিলে বের হব, তাই না ভাবি? তুমি কি বলো? না, আমি যাব না, তোমরা যাও। আমি খুবই ক্লান্ত, আমি আজ বাড়িতেই থাকবো। আমি একটু আসছি। শোন জেনেব, জেনেব, তুই এভাবে চুপচাপ বসে থাকলে আমার খুব খারাপ লাগে। তাই নাকি? চল আমরা সবাই বিচে যাই। শোন না ফাদিক, আজ আমি একটু বাড়িতেই সময় কাটাতে চাই, ঠিক আছে? প্লিজ জোর করিস না, আমি বের হব না। তোর জন্য চাকরি খুঁজবো। পাগল হয়ে গেছিস? না তো, সিরিয়াসলি বলছি। শোন, বিষ দিয়েই বিষক্রিয়া নিরাময় করতে হয়, বুঝলি? এই মুহূর্তে তোর একটা ভালো চাকরিতে জয়েন করে নিজেকে চাঙ্গা করতে হবে। ফাদিক দেখ, আমি মেনে নিয়েছি, তোরও মেনে নেওয়া উচিত। শোন, আমাকে দিয়ে চাকরি হবে না, আমার ভাগ্যে আল্লাহ এটাই রেখেছেন, কি করব? জেনিব, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। অনেক ক্লান্ত লাগছে রে। আচ্ছা আমি ঘরে যাই, একটু শোবো। কি? দাঁড়া দাঁড়া, শোবো মানে কি? এখন শোয়া যাবে না। তোর সমস্যা কি? বিছানায় শুয়ে শুয়ে আরাম করে আমি এগুলো খাবো, এতে কোনো সমস্যা আছে? ম্যাডাম, আপনার কাছে একজন গেস্ট এসেছেন। কোন গেস্ট? আসুন ম্যাডাম। মেরিয়াম ম্যাডাম, আপনি এখানে? তোমাকে দেখতে এলাম। কেমন আছেন? ভালো আছি। চলে এসো, আমাদের সাথে থাকবে। এসব কি বলছো তুমি? আরে সুইট হার্ট, আমার জান পাখি, লক্ষ্মীটি, আমি শুধু মামার বলা কথাগুলো তোমাকে শোনাচ্ছি। আরে লোকটা বারবার শুধু আমাকে বলে যাচ্ছে তোমার স্ত্রীকে চলে আসতে বলো, ও আমাদের বাড়িতে থাকবে। যদিও একদিক থেকে মামা যা বলছেন ঠিকই বলছেন। ওরহান, যাও মামাকে গিয়ে বলো এমন কোনো কিছু কখনো সম্ভব না। তোমার সাহস থাকলে তুমি গিয়ে বলো, আমি মামাকে কিছু বলতে পারবো না। তাহলে কি করব? আমি তোমাদের বাড়িতে থাকতে পারবো না, তুমিও আমাদের বাড়িতে থাকতে পারবে না। না না, সেটা একদমই সম্ভব না, সেই অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে আমাদের শুধু একটা অপশনই থাকছে, দুজনে একসাথে অন্য বাড়িতে থাকবো। উফ, এত বাজে বকো না। আচ্ছা ঠিক আছে সেলিন, শোনো তুমি,
মামার কথাটা নিয়ে বেশি চিন্তা করো না, আমরা এর একটা সমাধান বের করব। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে রেখো। বোকা। আচ্ছা এখন রাখো, আমার জরুরি কাজ আছে। আরে না সেলিন, আমি তো এভাবে রাখতে পারবো না, তুমি রাখো। না তুমি রাখো। না সত্যি বলছি, আমি রাখতে পারবো না, তুমি রাখো সেলিন। তুমি রাখো। শোনো, তুমি এত সুন্দর করে আমাকে ফোন রাখতে বললে আমি কখনোই রাখতে পারবো না, তাই বলছি তুমি রাখো না। হ্যাঁ না তুমি রাখো। ঠিক আছে, আমি রাখছি। রেখে দিয়েছে। কি সমস্যা তোমার? হাসছো কেন? না আমি আপনাকে নিয়ে হাসছি না, হঠাৎ একটা কথা মনে পড়েছে তাই হাসছি। কি করছে এখানে? এসো, আমাদেরকে একটু সাহায্য করো। আচ্ছা ঠিক আছে মামা, আমি আসছি। জেনেব এখন কেমন আছো? আমি গতকালের ঘটনাটার জন্য সত্যি খুব দুঃখিত, অথচ ওই লোকটাকে আমি ভালো মানুষ হিসেবেই জানতাম। কি হয়েছিল গতকাল? মেরিয়াম ম্যাডাম কি নিয়ে কথা বলছেন জেনেব? আসলে আমি ভেবেছিলাম আপনাকে বলেছে। আমি আসলে গতকাল মেরিয়াম ম্যাডামের কোম্পানির অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছি। দাদিমা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আর রাগের মাথায় এমন একজনের সাথে ঝগড়া করেছি যা উচিত হয়নি, সেটার কথাই বলছেন। তার মানে এজন্যই তোমার সকাল থেকে এত মন খারাপ? সকালে নাস্তার টেবিলে বলেছিলাম না, ব্যর্থ হয়েছি। প্লিজ তুমি এ নিয়ে মন খারাপ করো না জেনেব। আর এই চুক্তিটা বাতিল হয় আমি বরং খুশি হয়েছি। আসলে কথায় বলে না, যা হয় তা ভালোর জন্যই হয়। এখন আমরা তোমাকে বরং অন্য একটা পজিশনে। মেরিয়াম ম্যাডাম, আপনার কোম্পানিতে চাকরি না করলে দুই পক্ষের জন্যই আমার মতে ভালো হবে। আপনি আমার জন্য যা কিছু করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কষ্ট করে এ পর্যন্ত এসেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। না জেনেব, আমি বলছিলাম এত দ্রুত হাল ছেড়ে দিও না। না, হাল ছেড়ে দিইনি, সময় নিচ্ছি। যাই হোক, কিছু মনে করবেন না, একটু বের হব। আমি উঠছি, ভালো থাকবেন। আসি দাদিমা, আসছি। আপনার কোম্পানির যে ক্ষতি হয়েছে তা মিটিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। এটা কি বলছেন? আপনারা কেন ক্ষতিপূরণ দেবেন? তাছাড়া যা ঘটেছে তাতে তো জেনেবের কোনো দোষ নেই, তাই না? শুধু একটাই অনুরোধ, জেনেবের সাথে কথা বলে ওকে আবার চাকরিতে যোগদানের ব্যাপারে রাজি করালে খুব খুশি হব। মানে কাজ করলে ওর মনও ভালো থাকবে। আসলে জেনেব আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মেরিয়াম ম্যাডাম। ও আবার এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হোক, এটা আমি একদম চাই না। আর সে কারণেই আমি এ ব্যাপারে হস্তক্ষেপ করব না। বুঝতে পেরেছি। ভালো যে কারো কোনো ক্ষতি হয়নি। এই যাত্রায় আমরা সবাই বেঁচে গেছি। কেন এমন হলো বুঝতে পারছি না। প্রেশার স্বাভাবিকই ছিল, হঠাৎ করেই বিস্ফোরণ ঘটলো। আচ্ছা ফেরহাত, হঠাৎ বিস্ফোরণ ঘটলো মানে কি? যত দ্রুত সম্ভবের কারণ খুঁজে বের করো। আপনি চিন্তা করবেন না, এরপর থেকে সবকিছুর ব্যাপারে তুমি আগে আমাকে রিপোর্ট করবে। আপনি যেভাবে বলবেন স্যার। ফেরহাত, আমি আমার কর্মচারীদের উপর বিশ্বাস রাখতে চাই। তোমাকে আমি আবারও বলছি, এখন থেকে যা ঘটবে সব ব্যাপারে আমাকে আগে জানাবে। আপনি কি এরগুলার হোল্ডিং এর সাথে আমরা যে কোম্পানি থেকে লোন নিয়েছি তার সংযোগের কথা বলছেন? হ্যাঁ, সেটাই বলছি আমি। আপনাকে এ কথা আগেও বলেছি, কথাটা কিছুদিন আগেই জেনেছি, জানা মাত্রই বলতে চেয়েছিলাম। এমন আর কিছু আছে যা আমি জানি না? না, নেই। ঠিক আছে, জলদি এই সমস্যার সমাধান করো। এখন থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আমাকে জানাতে দেরি করবে না। আজকের মতো সাথে সাথে ফোন করবে, ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করবেন না। জেনেব, মেরিয়াম ম্যাডামই ঠিক। তোর এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া উচিত হয়নি। টপিক চেঞ্জ কর। কিন্তু জেনেব, তুই তো এমন ছিলি না। কথা শোন, আমারও তো ধৈর্যের একটা সীমা আছে, তাই না ফাতিক? আর আমি সেই সীমা অতিক্রম করেছি। আমার সাথে যা যা ঘটেছে তা একটু ভেবে দেখতো। অন্তত 13 পর্বের একটা সিরিজ হতো, যার রেটিং থাকতো সবার উপরে।
কিন্তু বান্ধবী তুই কেন সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করছিস? সবকিছুর জন্য তুই দায়ী না। তো কাকে দোষ দেব? ভাগ্যকে? ভাগ্যের কি দোষ? সব দোষ আমারই। আমাকে দিয়ে শুধু একটাই ভালো কাজ হয়েছে, সেলিমের জন্ম। এভাবে বলিস না, ফাতিও আছে। মানে ফাতিকে জন্ম দিসনি, কিন্তু ফাতিকে তুই খুঁজে নিয়েছিস, তাই বোঝাতে চেয়েছি। খুঁজে নিয়েছি তাই না? আমি কবে খুঁজে নিলাম? ও আমাকে খুঁজে নিয়েছে। বউ বানানোর জন্য পাগলের মতো পিছু নিয়েছিল, জোর করে রাজি করিয়েছে। আরে আমি তো বেরিয়ে চলে আসছিলাম। এবার দেখ তোর বান্ধবী কত বড় অকর্মা। ও বাড়াবাড়ি করছিস, সবকিছুর জন্য নিজেকে দোষ দিস না। একটু পরে বলবি ডাইনোসরের বিলুপ্তির কারণ তুই। হয়তো সেটার জন্যও দায়ী থাকতে পারি। আচ্ছা এখন এসব বাদ দে, আমি আরতানকে নিয়ে চিন্তায় আছি। হ্যাঁ তাই তো। কি খবর আরতানের? ওই রাতে ওর সাথে কি হয়েছিল? কেউ কিছু বলেনি? না, আর ফাতি তো কখনো বলবেই না। কিন্তু আমার কি মনে হচ্ছে শুনবি, আরতানকে তো ওরা সে রাতে হল রুমের বাইরে নিয়ে গেল। কি? কি যে বলিস, এটা মোটেও ফাতির স্টাইল না। ফাতি একেবারে অন্য স্টাইলে কাজ করে। কি হয়েছে আমি বলছি। ফাতি টাকা দেবে? আরে না, ফাতি এমন কিছুই করবে না। উফ, বিরক্ত লাগছে, সত্যি বিরক্ত লাগছে। এখন তোর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিছু করতে হবে। না, আমি একদম ঠিক আছি। মনে হচ্ছে আমি এখন অবসরে আছি। এভাবে চলতে থাকলে তোর কারণে আমিও ডিপ্রেশনে চলে যাব। পেয়েছি, একটা চমৎকার আইডিয়া পেয়েছি। যে অ্যাক্টিভিটি ইয়াং মেয়েদের সবচেয়ে প্রিয়, আমরা এখন সেটাই করব। চল। কে ইয়াং? আমাদের বয়স কত হয়েছে সে খেয়াল আছে ফাতিক? আমরা বুড়ো হয়ে গেছি। আরে লক্ষ্মী বান্ধবী আমার, চল আমার সাথে। ওঠ ওঠ ওঠ, জলদি ওঠ। আরে ফাদিক, আমি এক বাচ্চার মা। আয় আয়, ওঠ ওঠ। ওফ, ব্যাগটা নিন আন্টি, জলদি আয়। তুইও তো আন্টি। আয়। আমি কি ভুল বলেছি বল? তুই তো আন্টি ফাদিক, তুই হলি সেলিমের আন্টি। এখনই তোর মন ভালো হয়ে যাবে। আচ্ছা ভাই, ভালো থেকো। তুমিও ভালো থেকো। গাড়ি আসছে, একটু দাঁড়াও। হ্যাঁ দাঁড়াচ্ছি। ও হ্যালো, রেস জানোয়ার কিসের কথা বলেছে? পেয়ে গেছি কামিল, পেয়ে গেছি। কি পেয়েছো? সাজিবেদকে তুমি ফোন করবে কামিল। আমি কেন ফোন করব? আমি কি ওকে বিয়ে করব না? আরে না, আমি ফোন করতে পারবো না। আমি করলে অতি আবেগে কথাই বলতে পারবো না, বুঝতে পেরেছো? আমার মুখ দিয়ে কথা বের হবে না, ঝামেলা হয়ে যাবে, বুঝেছো? তাই তুমি ফোন করবে। এসো। হ্যাঁ আমি ফোন করব, কিন্তু আমার কার্ড নেই। আমার কাছে আছে, নাও যাও জলদি। হ্যাঁ নাও, এটা ধরো। শোনো কামিল, এখন তুমি এটা ঠিক এভাবে চেপে ধরে কথা বলবে। তোমার কণ্ঠটাও একটু বদলে কথা বলবে, কোনোভাবে তোমার কণ্ঠ যেন বুঝতে না পারে, ঠিক আছে? জেবাদ শোনো, আমার কণ্ঠ কেমন আমি তো জানি না। জানতে হবে না, তোমার কণ্ঠ কেমন তা জানতে হবে না। কণ্ঠটা একটু ভারী, পাতলা, আরে কিছু একটা করো, ঠিক আছে? ঠিক আছে। নাম্বারটা দাও। হ্যাঁ নাম্বার, দাঁড়াও। নাম্বার কোথায় গেল? ফাদিকের বাড়ি, ফাদিকের বাড়ি। হ্যাঁ নাও। এই লোকের যেন ভয়ঙ্কর কোন রোগ হয়, ও যেন অনেক কষ্ট পেয়ে মারা যায়। আল্লাহ, লাশটাও যেন কেউ খুঁজে না সেই পায়। তখন থেকে কেঁদে যাচ্ছে, অনেক হয়েছে, এবার থামো। ওই বন্ধ
বন্ধ করে দিলে। কিন্তু আমি তো দেখছিলাম ইয়াদিকা। ওফ আইফে, তুমি কি 40 বছর বয়সে এসে পাগল হয়ে গেছো? কি হয়েছে তোমার? তোমার বিয়ের উপযুক্ত দুটো মেয়ে আছে, তোমাকে এসব মানাই বলো? আশ্চর্য, আমার দুটো বিবাহ উপযুক্ত মেয়ে আছে বলে কি আমার মনে প্রেম জাগতে পারে না? ওই গতকাল তো এমনটা বলনি? বলেছিলে আমার জীবনে কোনো বসন্ত নেই, আর কখনো আসবেও না। ভুলে গেছো? সে কথা আমি কিভাবে ভুলি ইয়াদিগার? অনেক কষ্ট পেয়েছি। আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারলো ইয়াদিগার, বলো। কি বলবো বুঝতে পারছি না। তোমার ফোন এসেছে। আবার কে ফোন করলো? কে বলছো? ধরেছে? তুমি কি সেই সুন্দরী বলছো না? তুমি সেই সুন্দরী বলছো না? কণ্ঠ বদলে কথা বলো। হ্যাঁ। ও সাজিদ, দাঁড়া বলছি, আগামীকাল সন্ধ্যায় সেই একই ঠিকানায় চলে এসো, ঠিক আছে স্বর্ণকেশী সুন্দরী? দাঁড়াও বলছি, আগামীকাল সন্ধ্যায় সেই একই ঠিকানায় চলে এসো, ঠিক আছে স্বর্ণকেশী সুন্দরী? হ্যাঁ। কি বললো? হ্যাঁ বললো জেবাত, হ্যাঁ বললো। বলেছে। আল্লাহ, কামিল এসো। কি হয়েছে আইফের? কার ফোন ছিল? হ্যালো? হ্যাঁ। আইফের কার ফোন ছিল বলো? আইফের কি ভাবছো? কে ফোন করেছে বলো তো? ইয়াদিগারও ফোন করেছে। আগামীকাল সন্ধ্যায় আমাকে আবার সেই আগের ঠিকানায় দেখা করতে বলেছে। ওই পাগল হয়ে যাব। ওই এসব কি হচ্ছে আইফের? এবার একটু মুখটা বন্ধ করো। হ্যাঁ, এখন ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগছে ইয়াদিগার। তুমি যা করছো একে বলে বুড়ো বয়সে ভীমরতি। আগে যদি জানতাম ফোন করলে কাজ হয়ে যাবে, তাহলে আমি কখনো চিঠির ঝামেলায় যেতামই না। ঠিক বলেছো, এই যুগে চিঠির ঝামেলায় যাও ঠিক না, তাই না? অনেক ভালো লাগছে আমার। হ্যাঁ বলেছে, তাই না? কি যে ভালো। আরে জেবাত, কামিল, এথেমরিস তুমি এখানে? তোমরা দুজন এখানে কি করছো? বোটটা খালি রেখে এসেছো কেন? আরে না, বোট খালি রেখে আসবো কেন? রেস কিছু জিনিস আনতে পাঠালেন, আমরা সেগুলোই নিয়ে এসেছি। হ্যাঁ, তাছাড়া রাডার স্ক্রিন ফেরত নিয়ে এসেছি। সেটা কোথায়? কোথায়? এখানে তো কোনো কিছু দেখছি না। আরে রেস এখানে। আরে কামিল, জিনিসগুলো নেই। কামিল সব জিনিস চুরি হয়ে গেছে। আল্লাহ, সব কি করব এখন? কি করব? এবার আমাদেরকে সত্যি গভীরে পাঠিয়ে দেবেন। অনেক গভীরে। আরে কে চুরি করলো, কখন চুরি করলো, আমরা কিছুই টের পেলাম না। দেখ দেখ, কম্বিনেশন দেখ, এই জ্যাকেটের সাথে এই ব্যাগ, আবার চুলও ছাড়া। এটা কিছু হলো? আমার কাছে ভালোই লাগছে, কিন্তু আমার ভালো লাগে না। দেখ দেখ দেখ, মডেলের মতো ছেলেটার পাশে মেয়েটাকে দেখেছিস? আর সেজন্যই কথাই বলে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। ও ফাতিক, থাম তো। কেন, মেয়েটা খারাপ কোথায়? যথেষ্ট সুন্দরী। তাছাড়া মানুষের গেটআপ দেখে বিচার করা আমার মতো একদমই ঠিক না, তাও সেটা যদি তোর মতো কেউ করে। আচ্ছা, তাই নাকি? সারা জীবন এখানে বসে কত মানুষকে বিচার করলাম, সে কথা ভুলে গেছিস? সেগুলো পুরনো কথা। ফাতিক এক সন্তানের মা আমি। এখন আর এসবের মাঝে মজা খুঁজে পাই না, বরং খারাপ লাগে। দূর, ওহ, গসিপ করেও এখন মজা পাচ্ছি না। কি হবে আমাদের? কোথায় হারিয়ে গেল আমাদের পুরনো দিনগুলো? তোমরা এখানে কি করছো মেয়েরা? জাবিদান খালা, দেখো গসিপের কথা বলতেই চলে এসেছে। এখন মাথাটা খাবে। তো এখানে বসে কি তোমরা পুরনো দিনের কথা মনে করছো? জানো, তোমাদের মতো আমরাও একসময় এইভাবে বসে অনেক মজার মজার গল্প করতাম। একটু সরে বসো তো দেখি, আমি একটু বসি, তোমাদের সাথে গল্প করি। ইয়াদিগার, আইফের, জলদি নিচে নেমে এসো। নস্টালজিক আড্ডা হচ্ছে এখানে। বলছিলাম কি, হালিমের বরমের কথা শুনেছো তোমরা? কি হয়েছে? আরে মেয়েটা এক ছেলের সাথে পালিয়ে গেছে। সত্যি, ওদেরকে মন থেকে অভিনন্দন। এই যুগে কোনো জুটির পালানোর কথা শুনলে আমার খুব ভালো লাগে। ওদেরকে নিয়ে গর্ব হয়। যাই বলো, 1000 বছরের রীতি এগুলো। এইসব যদি হারিয়ে যায়, জীবনে কোনো আনন্দই থাকবে না। ঠিক বলেছো খালা, ঠিক।